জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। ইমরান খান ও পিটিআই নিষিদ্ধের প্রস্তাব পাঞ্জাবের প্রাদেশিক আইনসভায় পাশ। ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের শর্তে গাজায় ১ দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের। থাইল্যান্ড কম্বোডিয়াকে সংঘাত থামাতে আহ্বান যুক্তরাষ্ট্রের। জন্মসূত্রে নাগরিকত্ব ছিল দাসদের শিশুর জন্য, ধনীদের নয়, ট্রাম্প। একটি ফোন কলেই থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ থামানো সম্ভব, ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পাঞ্জাব প্রাদেশিক আইনসভায় বিধানসভায় পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করার জন্য একটি প্রস্তাব গৃহীত হয়েছে। খবর দ্য ডনের প্রতিবেদন অনুসারে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শেরিফ সেনাবিরোধী বক্তব্য তৈরি এবং ছড়িয়ে দেওয়ার জন্য ইমরানের তীব্র সমালোচনা করার কয়েকদিন পর মঙ্গলবার ৯ ডিসেম্বর পাঞ্জাবের আইনসভায় প্রস্তাবটি গৃহীত হয়। পিটিআই ও ইমরানকে রাষ্ট্রবিরোধী হিসেবে বর্ণনা করে প্রস্তাবে বলা হয়েছে, দলটি শত্রু রাষ্ট্রের হাতিয়ার হিসেবে কাজ করেছে এবং বিশৃঙ্খলা উস্কে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এতে বলা হয়, যেসব প্রতিষ্ঠান পাকিস্তানকে প্রতিটি ফ্রন্টে রক্ষা করে এবং ভারতের মতো ৫ গুণ বড় শত্রুকে সফলভাবে মোকাবিলা করেছে, তারা দেশের অখণ্ডতা এবং স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রু রাষ্ট্রের হাতিয়ার হিসেবে কাজ করার জন্য রাজনৈতিক দল এবং এর প্রতিষ্ঠাতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। তার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে বক্তব্য দেয়া এবং বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগও রয়েছে। আরও দাবি করা হয়, রাজনৈতিক বা অরাজনৈতিক গোষ্ঠীর যে কোনো নেতার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের যথাযথ শাস্তি দেয়া হোক। পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি বলেছেন, পিটিআই দলটি যদি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে, তবে সরকার তাদের ওপর নিষেধাজ্ঞা বা গভর্নরের শাসন জারির মতো পদক্ষেপ বিবেচনা করতে পারে। প্রসঙ্গত, ২০২৪ সালের শুরুর দিকে পাকিস্তানের তৎকালীন ফেডারেল সরকার পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় এবং ইমরান খান, সাবেক প্রেসিডেন্ট ড আরিফ আলভি এবং জাতীয় পরিষদের সাবেক ডেপুটি স্পিকার কাশিম সুরির বিরুদ্ধে ধারা ৬-এর অধীনে মামলা দায়েরে আবেদন করে। গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলে আগামী ১ দশক দেশটির বিরুদ্ধে সব আক্রমণাত্মক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে হামাস। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে একথা জানিয়েছে ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, গেল সপ্তাহে মিশরের কায়রোতে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনায় বসে হামাস। বৈঠকে মিশর, কাতার ও তুরস্কের সামনে এ প্রস্তাব রাখে সংগঠনটি। এমনকি শর্ত সাপেক্ষে নিজেদের সব অস্ত্র মাটিতে পুঁতে রাখতেও প্রস্তুত তারা। হামাসের এই প্রস্তাব গাজা যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ এক অগ্রগতি বলে মনে করছেন ওই ফিলিস্তিনি কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর গাজা উপত্যকায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাসের কাছে জীবিত থাকা জিম্মি সবাইকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেওয়া হয়। একজন বাদে মৃত ২৭ জনের মরদেহ ফেরত পাঠানো হয়। বিনিময়ে ইসরায়েল থেকে মুক্তি দেওয়া হয় কয়েক হাজার ফিলিস্তিনিকে। নির্দিষ্ট সীমা পর্যন্ত গাজায় নিজেদের সেনা সদস্যদেরও পিছিয়ে আনে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজায় পুরোপুরি হামলা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার ৯ ডিসেম্বর এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর দাবি করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত ৬০ দিনে অন্তত ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষ চলতে থাকায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গোলাবর্ষণ ও পাল্টাপাল্টি বিমান হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন, ঘরছাড়া হয়েছেন ৫ লাখের বেশি মানুষ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার ৯ ডিসেম্বর বলেন,
দুই দেশকে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অক্টোবর মাসে স্বাক্ষরিত শান্তি সমঝোতার নির্দেশনা মেনে তাৎক্ষণিকভাবে হামলা বন্ধ করতে হবে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি প্রয়োজনে দ্রুতই ফোন করবেন। থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয়ই একে অপরকে নতুন করে যুদ্ধ শুরুর জন্য দায়ী করছে। থাইল্যান্ড বলছে তাদের সামরিক পদক্ষেপ ছিল সীমিত, আর কম্বোডিয়ার অভিযোগ থাই বাহিনী ঐতিহাসিক মন্দিরসহ পবিত্র সাংস্কৃতিক স্থাপনা লক্ষ্য করে আগ্রাসী হামলা চালিয়েছে। ৩ দিনের সংঘর্ষে কম্বোডিয়ার ৭ জন ও থাইল্যান্ডের ৩ জন নিহত হয়েছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির সীমান্তবর্তী ৬টি প্রদেশ থেকে ৪ লাখের বেশি মানুষকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে কম্বোডিয়া জানিয়েছে তাদের ৫টি প্রদেশে অন্তত ১ লাখ মানুষ আশ্রয়ে গেছে। জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ দেওয়া হয়েছিল দাসদের শিশুর জন্যে, ধনীদের শিশুর জন্যে নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তির সাংবিধানিক বিধানটি মূলত দাসপ্রথার শিকার মানুষের শিশুদের জন্য তৈরি হয়েছিল, ধনী বিদেশিদের পুরো পরিবারকে নাগরিক বানানোর উপায় হিসেবে নয়। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে বহুদিনের বিতর্কের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তের পরই এ মন্তব্য করেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। তবে চলতি মাসের ৫ তারিখে বিতর্কটি নিয়ে পূর্ণাঙ্গ শুনানির আদেশ দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। আমেরিকান সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার প্রশাসনে জন্মসূত্রে নাগরিকত্ব বিরোধী নির্বাহী আদেশের পক্ষে যুক্তি তুলে ধরেন। বলেন, সুপ্রিম কোর্টে এই মামলা হারলে তা হবে ধ্বংসাত্মক। ট্রাম্পের অভিযোগ, অনেক বিদেশি নারী যুক্তরাষ্ট্রে শুধু সন্তান জন্ম দিতে আসেন, যাতে শিশুটি নাগরিকত্ব পায় ও পরে পুরো পরিবার সেই সুবিধা নিতে পারে। ট্রাম্প বলেন, এই মামলা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি মূলত দাসপ্রথার শিকার মায়ের শিশুদের জন্য তৈরি হয়েছিল। তারিখগুলো দেখলেই বোঝা যায় যে বিষয়টি গৃহযুদ্ধের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কোনো ধনী বিদেশি দেশে এসে পা রাখল আর হঠাৎ তার পুরো পরিবার মার্কিন নাগরিক হয়ে গেল, এ উদ্দেশ্যে এই আইন করা হয়নি। তিনি আরও বলেন, আইনটি ভালো কারণেই করা হয়েছিল ও বিষয়টি এখন মানুষ বুঝতে শুরু করেছে, আদালতও বুঝতে পারছে। আমরা যদি এই মামলায় হেরে যাই তাহলে তা হবে বিধ্বংসী। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের পক্ষে জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ নিয়ে দেশে আসা লাখেরও বেশি মানুষের দায় নেওয়া সম্ভব নয়। ট্রাম্পের নির্বাহী আদেশ ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প একটি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সেই সব শিশুদের নাগরিকত্বের স্বীকৃতি বাতিল করেন যাদের মা-বাবা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অথবা সাময়িক ভ্রমণে এসেছেন। দীর্ঘদিনের এই নীতিগত পরিবর্তন আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হলে কয়েকটি ফেডারাল বা কেন্দ্রীয় আদালত তা সাময়িকভাবে স্থগিত করেন। একটি ফোন কলেই থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ থামানো সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের জুলাইয়ের পর ৩ দিন আগে নতুন করে সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। 2 দিনের লড়াইয়ে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মারা গেছেন ও আহত হয়েছে আরও কয়েক ডজন। উত্তেজনা বাড়তে থাকায় দুই দেশই সীমান্ত এলাকা থেকে লাখো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তিনি দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলে সংঘাত থামানোর চেষ্টা করবেন। জুলাইয়ে দুই দেশের 5 দিনের সংঘাতের পর যে যুদ্ধবিরতি হয়েছিল সেটিতে ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা এখনই আলোচনায় আগ্রহী নন ও পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রয়োজন এমন পর্যায়ে যায়নি। বিপরীতে কম্বোডিয়ার পক্ষ বলছে তারা যে কোনো সময় আলোচনায় প্রস্তুত। ট্রাম্প দাবি করেছেন তিনি আগেও ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েলের মতো কয়েকটি সংঘাত কমাতে ভূমিকা রেখেছেন। তিনি বলেন, হয়তো একটি ফোন কলেই থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ থামানো সম্ভব। জুলাইয়ের সংঘাতে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছিল। তখন ট্রাম্প বাণিজ্য নীতি চাপ হিসাবে ব্যবহার করে দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছিলেন। এবার থাই পররাষ্ট্রমন্ত্রী আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন শুল্ক চাপ দিয়ে আলোচনায় বসানো উচিত হবে না। গত অক্টোবর ট্রাম্পের উপস্থিতিতে দুই পক্ষ সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়ে কয়েকটি পদক্ষেপে একমত হয়েছিল। কিন্তু গত মাসে একটি মাইন বিস্ফোরণে এক থাই সেনার অঙ্গহানি হলে থাইল্যান্ড সেই সমঝোতা থেকে সরে আসে।
থাইল্যান্ড বলছে মাইনটি কম্বোডিয়া নতুন করে বসিয়েছে। কম্বোডিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। চলতি সপ্তাহে সংঘাত শুরু হওয়ার পর কম্বোডিয়া জানিয়েছে থাই হামলায় অন্তত ৯ বেসামরিক নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছে। অপরদিকে থাই পক্ষ বলছে তাদের ৪ সেনা নিহত ও ৬৮ জন আহত হয়েছেন।